সন্ধ্যায় পুরনো ফটো অ্যালবাম বের করেছি। ছেলে পাশে বসে ছবিগুলো দেখছে। একটা ছবিতে আমি শাড়ি পরে হাসছি। সে সেই ছবি হাতে নিয়ে বলল, মা, এই ছবিতে তুমি দেখতে আমার স্বপ্নের মেয়েটির মতো লাগছ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, স্বপ্নের মেয়ে মানে? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, ছোটবেলা থেকে স্বপ্ন দেখি একজন সুন্দর মেয়েকে বিয়ে করব। আজ বুঝলাম সে তুমি। তুমিই আমার স্বপ্নের রানী। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। ছবির পাতা উল্টাতে উল্টাতে আমার হাত থেমে গেল। তার কথায় এমন আন্তরিকতা যে মনে হল সে সত্যিই আমাকে দেখে স্বপ্ন দেখে। পুরনো ছবিগুলোতে আমার তরুণ বয়সের হাসি। কিন্তু আজ সেই হাসি যেন নতুন অর্থ পেয়ে গেল। টেবিল ল্যাম্পের আলো আমাদের দুজনের ছায়া দেয়ালে পড়েছিল। সে আমার হাত ধরে ছবির উপর রাখল। তার স্পর্শে আমার শরীর শিহরিত হল। এতদিন পর মনে হল আমি একজন নারী, শুধু মা নই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রাজেশ ভট্টাচার্য, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রোহিত আর কৃষ্ণা। রোহিত ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। কৃষ্ণা ১৪ বছর বয়সী, উচ্চ বিদ্যালয়ে যায়। আজ যে ঘটনাটি আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় আর রোমাঞ্চকর অভিজ্ঞতা। এমন কিছু যা আগে কখনো কারো সাথে ঘটেনি বলেই আমার জানা আছে। সেদিন বৃষ্টির সন্ধ্যায় আমি আর রোহিত বসে পুরনো ছবি দেখছিলাম। হঠাৎ রোহিত একটা ছবির দিকে তাকিয়ে থেমে গেল। সেটা ছিল আমার ২৫ বছর বয়সের একটা ছবি। সুন্দর লাল শাড়ি পরে, মুখে মিষ্টি হাসি। রোহিত বলল, মা, এই ছবিতে তুমি দেখতে ঠিক তেমনই লাগছ যেমন আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেমন স্বপ্ন? রোহিত আমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন সে আমাকে এই প্রথম দেখছে। তার চোখে এমন এক ধরনের মুগ্ধতা যেটা দেখে আমার গা শিউরে উঠল। মা, ছোটবেলা থেকেই আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। প্রায় প্রতি রাতেই একজন সুন্দরী মেয়ে আমাকে ডাকে। তার মুখ পরিষ্কার দেখতে পাই না, কিন্তু তার হাসি, তার চুল, তার পোশাক সব আমার মনে গেঁথে আছে। আজ এই ছবি দেখে মনে হচ্ছে সেই মেয়েটি তুমিই। আমার হার্টবিট বেড়ে গেল। এ কি বলছে রোহিত? আমি তার মা। কিন্তু তার কথার মধ্যে এমন কিছু ছিল যেটা আমাকে ভাবিয়ে তুলল। রোহিত, এসব কি বলছিস তুই? আমি কাঁপা গলায় বললাম। রোহিত আরও কাছে এসে বসল। তার হাত আমার হাতের উপর রাখল। আমি চমকে উঠলাম। মা, আমি জানি এটা খুবই অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু সেই স্বপ্নে আমি দেখি যে সেই মেয়েটি আমার স্ত্রী। আমরা একসাথে থাকি, একসাথে ঘুরি, একসাথে হাসি। এমন সুখী জীবন যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আর আজ বুঝলাম সেই মেয়েটি তুমি, মা। আমার গলা শুকিয়ে গেল। এ কি হচ্ছে? আমার নিজের ছেলে আমাকে নিয়ে এমন কথা বলছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, আমার মনে হচ্ছিল এই কথাগুলো যেন আমি আগেও শুনেছি। রোহিত, তুই কি বলছিস? সেটা কি বুঝতে পারছিস? আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু রোহিত হেসে ফেল। তার হাসিটা খুবই নির্দোষ ছিল। মা, আমি জানি এটা পাগলামি শোনাচ্ছে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। এ কি সম্ভব? কিন্তু রোহিতের কথায় এমন আন্তরিকতা ছিল যেটা আমাকে ভাবিয়ে তুলল। হঠাৎ আমার মনে পড়ল কয়েক বছর আগের একটা ঘটনা। রোহিত তখন ১৭ বছর বয়সী। একদিন সে আমাকে বলেছিল, মা, আমার মনে হয় আমি কোনো মেয়েকে ভালোবাসব না। কারণ কোনো মেয়েই তোমার মতো নেই। তখন আমি ভেবেছিলাম সে শুধু মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করছে। রোহিত, তুই কি সত্যিই এসব কথা বিশ্বাস করিস? আমি জিজ্ঞেস করলাম। রোহিত মাথা নাড়ল। মা, আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয়। কিন্তু আমার মন বলছে তুমিই আমার সত্যিকারের সঙ্গী। তোমার সাথে থাকলেই আমি সুখী। আমি অ্যালবামটা বন্ধ করে দিলাম। মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। এ কি হচ্ছে আমার জীবনে? রোহিত উঠে দাঁড়িয়ে আমার কপালে একটা চুমু দিল। মা, আমি জানি তুমি এসব কথা হজম করতে পারছ না। কিন্তু আমি তোমাকে সময় দেব। যখন তুমি প্রস্তুত হবে তখন আমরা এই বিষয়ে আবার কথা বলব। সে চলে যাওয়ার পর আমি একা বসে রইলাম।
মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি। রোহিতের কথাগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছে। পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, দেখলাম রোহিত রান্নাঘরে চা বানাচ্ছে। আমাকে দেখে মিষ্টি হেসে বলল, মা, তোমার জন্য চা বানিয়েছি গু। আমি তার দিকে তাকিয়ে রইলাম। আজ যেন সে আলাদা লাগছে। বেশি পুরুষালী, বেশি আকর্ষণীয়। এ কি হচ্ছে আমার সাথে? চা খেতে খেতে রোহিত বলল, মা, আজ আমার কলেজে একটা অনুষ্ঠান আছে। তুমি কি আমার সাথে যাবে? আমি অবাক হয়ে বললাম, কেন? অন্যদিন তো তুই কখনো আমাকে তোর কলেজে নিয়ে যেতে চাইস না গে। রোহিত হাসল। আজ চাইছি। আমি চাই আমার বন্ধুরা আমার সুন্দরী মাকে দেখুক গে। আমার গাল লাল হয়ে গেল। কি অদ্ভুত কথা! কিন্তু মনে হচ্ছিল আমি যেন এক নতুন জগতে প্রবেশ করেছি। সন্ধ্যায় কলেজে গেলাম। রোহিত আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। তার বন্ধুরা বলল, রোহিত, তোর মা তো তোর বোনের মতো দেখতে। রোহিত গর্বিত ভঙ্গিতে বলল, হ্যাঁ, আমার মা সবচেয়ে সুন্দরী গু। অনুষ্ঠানের সময় রোহিত আমার পাশে বসে থাকল। মাঝে মাঝে আমার কানে কানে কিছু বলত। তার নিঃশ্বাস আমার গালে লাগত। আমার শরীর কাঁপছিল। ফেরার পথে রোহিত বলল, মা, আজ আমি খুবই খুশি। তুমি আমার সাথে গেছ। আমি কিছু না বলে শুধু হাসলাম। মনে হচ্ছিল যেন আমি কোনো প্রেমিকার সাথে ডেট করে ফিরছি। রাতে যখন আমি শুয়ে পড়লাম, রোহিত আমার ঘরে এলো। মা, আমি কি তোমার পাশে শুতে পারি? আমি অবাক হয়ে বললাম, কেন? রোহিত বলল, ছোটবেলায় তো তোমার পাশেই শুতাম। আজ মন চাইছে গু। আমি কিছু বলতে পারলাম না। রোহিত আমার পাশে শুয়ে পড়ল। তার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। মা, তুমি কি আমার কথা ভাবছ? রোহিত ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি বললাম, রোহিত, এসব ঠিক নয় গু। রোহিত আমার হাত ধরল। মা, আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয়। কিন্তু আমাদের মনে যেটা আছে সেটা কি ভুল? আমি তার দিকে তাকালাম। অন্ধকারে তার চোখ জ্বলজ্বল করছে। রোহিত, আমি তোর মা গু। রোহিত বলল, তুমি আমার মা, কিন্তু তুমি একজন নারীও। আমি একজন পুরুষ। আমাদের মধ্যে যে আকর্ষণ, সেটা কি প্রাকৃতিক নয়? আমার মন দোদুল্যমান। একদিকে সমাজের নিয়ম, অন্যদিকে মনের টান। এ কি করব আমি? হঠাৎ রোহিত উঠে বসল। মা, আমি একটা কাজ করি। আমি আমার বন্ধু রাহুলের সাথে কথা বলি। সে একজন মনোবিজ্ঞানী। দেখি সে কি বলে গু। আমি বললাম, না রোহিত, কাউকে বলিস না। মানুষ কি ভাববে? রোহিত হাসল। মা, রাহুল আমার ভালো বন্ধু। সে কিছু মনে করবে না গি। পরের দিন রোহিত রাহুলকে নিয়ে এলো। রাহুল আমাকে দেখে বলল, আন্টি, রোহিত আপনার কথা অনেক বলে। আজ দেখলাম কেন? আমি লজ্জা পেলাম। রোহিত কি বলেছে তাকে? সন্ধ্যায় রাহুল চলে যাওয়ার পর রোহিত আমাকে বলল, মা, রাহুল বলেছে এটা খুবই স্বাভাবিক। অনেক পরিবারেই এমন হয়। শুধু মানুষ লুকিয়ে রাখে গু। আমি অবাক হয়ে বললাম, সত্যি? রোহিত মাথা নাড়ল। হ্যাঁ, রাহুল বলেছে আমাদের যদি একে অপরের প্রতি আকর্ষণ থাকে এবং আমরা দুজনেই সম্মত থাকি, তাহলে এতে কোনো সমস্যা নেই। আমার মন আরও কনফিউজড হয়ে গেল। রাহুল একজন শিক্ষিত ছেলে। সে যদি বলে এতে কোনো সমস্যা নেই, তাহলে হয়তো সত্যিই নেই। সেই রাতে রোহিত আবার আমার ঘরে এলো। এবার সে আরও কাছে এসে শুয়ে পড়ল। তার হাত আমার কোমরে রাখল। মা, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? রোহিত জিজ্ঞেস করল। আমার হার্টবিট বেড়ে গেল। কিন্তু কেন জানি আমি মাথা নাড়লাম। রোহিত আমাকে জড়িয়ে ধরল। আমি তার বুকের উষ্ণতা অনুভব করলাম। এমন অনুভূতি অনেক দিন পর। মা, তুমি কেমন আছো? রোহিত ফিসফিস করে বলল। আমি বললাম, ভালো আছি গু। রোহিত আমার কপালে চুমু দিল। মা, আমি তোমাকে ভালোবাসি গু। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। মনে হচ্ছিল যেন আমি স্বর্গে আছি। এভাবে কয়েকদিন কেটে গেল। রোহিত প্রতিদিন আমার সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করত। আমাকে ছোট ছোট উপহার দিত। আমার জন্য বিশেষ খাবার বানাত। একদিন রাজেশ অফিস থেকে ফিরে বলল, প্রিয়াঙ্কা, রোহিতকে দেখছি আজকাল খুবই যত্নশীল হয়ে উঠেছে তোমার প্রতি গু। আমি চমকে গেলাম। রাজেশ কি কিছু সন্দেহ করেছে? রাজেশ হেসে বলল, ভালো কথা। ছেলেটা বড় হয়েছে। এখন বুঝতে পারে মা কতটা গুরুত্বপূর্ণ।
আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রাজেশ কিছু সন্দেহ করেনি। কিন্তু পরের দিন একটা বড় সমস্যা হল। কৃষ্ণা আমাকে বলল, মা, রোহিত দাদা কি তোমার সাথে প্রতি রাতে শোয়া? আমি ঘাবড়ে গেলাম। কেন? তুই কি দেখেছিস? কৃষ্ণা বলল, গতকাল রাতে পানি খেতে গিয়েছিলাম। দেখলাম রোহিত দাদা তোমার ঘরে গি। আমি তাড়াতাড়ি বললাম, ওর কি যেন একটা স্বপ্ন হয়েছিল। ভয় পেয়েছিল। তাই আমার কাছে এসেছিল ও। কৃষ্ণা সন্দেহের চোখে তাকাল। মা, দাদার তো এখন 21 বছর বয়স। স্বপ্ন দেখে ভয় পাওয়ার কি আছে? আমি কিছু বলতে পারলাম না। কৃষ্ণা চলে গেল, কিন্তু আমি বুঝলাম সে সন্দেহ করছে। সেদিন সন্ধ্যায় রোহিতকে ডেকে বললাম, রোহিত, কৃষ্ণা কিছু সন্দেহ করছে। এভাবে চলতে পারে না গি। রোহিত বলল, মা, তাহলে আমরা কি করব? আমি ভাবলাম, এই সম্পর্ক চালিয়ে যাওয়া ঠিক নয়। কিন্তু রোহিতের প্রতি আমার একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে। হঠাৎ আমার মনে একটা পরিকল্পনা এলো। রোহিত, তুই কি আমার সাথে কোথাও দূরে যেতে পারবি? কয়েকদিনের জন্য? রোহিত খুশি হয়ে বলল, অবশ্যই মা। কোথায় যাব? আমি বললাম, আমার মামাতো বোন সুমিত্রা পার্বতীপুরে থাকে। তার কাছে যেতে পারি। বলব তোকে ঘুরাতে নিয়ে যাচ্ছি গি। রোহিত আনন্দে লাফিয়ে উঠল। চমৎকার আইডিয়া মা। পরের দিন আমরা পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা হলাম। রাজেশ আর কৃষ্ণাকে বলে এলাম যে রোহিতকে একটু ঘুরাতে নিয়ে যাচ্ছি। ট্রেনে বসে রোহিত আমার হাত ধরল। মা, আমি খুবই খুশি। শুধু তুমি আর আমি। আমিও মনে মনে খুশি। কিন্তু একটা অপরাধবোধ কাজ করছিল। পার্বতীপুর পৌঁছে সুমিত্রার বাড়িতে গেলাম। সুমিত্রা আমাদের দেখে খুশি হল। প্রিয়াঙ্কা, এতদিন পর এলি? আর রোহিত কত বড় হয়ে গেছে। আমি বললাম, রোহিতকে একটু ঘুরাতে নিয়ে এসেছি। সুমিত্রা বলল, ভালো করেছিস। ছেলের সাথে মায়ের সম্পর্ক ভালো রাখা খুবই জরুরি। রাতে খাওয়ার পর সুমিত্রা আমাদের একটা রুম দিয়ে বলল, তোরা দুজনে এখানে থাক। আমি বললাম, 2টা আলাদা রুম দরকার। সুমিত্রা হেসে বলল, আরে মা, ছেলে একই রুমে থাকলে কি সমস্যা? আমি তো আমার ছেলের সাথেই থাকি। আমি আর কিছু বলতে পারলাম না। রাতে যখন আমরা শুলাম, রোহিত আমার খুব কাছে এসে শুয়ে পড়ল। মা, এখানে কেউ আমাদের দেখবে না গি। আমার হার্টবিট বেড়ে গেল। সত্যিই তো, এখানে কেউ আমাদের সন্দেহ করবে না। রোহিত আমার গালে হাত রাখল। মা, তুমি খুবই সুন্দর গো। আমি তার দিকে তাকালাম। অন্ধকারে তার চোখ জ্বলজ্বল করছে। রোহিত, আমরা যেটা করছি সেটা কি সঠিক? আমি জিজ্ঞেস করলাম। রোহিত বলল, মা, ভালোবাসা কখনো ভুল হতে পারে না। আমরা একে অপরকে কষ্ট দিচ্ছি না। তাহলে এতে সমস্যা কি? আমি আর কিছু বলতে পারলাম না। রোহিত আমাকে আলতো করে জড়িয়ে ধরল। পরের দিন সকালে ঘুম ভাঙল সুমিত্রার ডাকে। প্রিয়াঙ্কা, উঠো। চা তৈরি। আমি দেখলাম রোহিত আমার পাশেই ঘুমিয়ে আছে। তার মুখে শান্তির হাসি। আমি আলতো করে উঠে স্নান করতে গেলাম। স্নান করার সময় আয়নায় নিজেকে দেখলাম। আমি কি করছি? এটা কি ঠিক? কিন্তু মনের একটা অংশ বলছিল যে এতে কোনো সমস্যা নেই। নাশতার সময় সুমিত্রা বলল, রোহিত, তুই তো খুবই ভদ্র ছেলে। তোর মায়ের খুবই যত্ন নিস। রোহিত লজ্জা পেয়ে বলল, মামি, মা আমার সবচেয়ে প্রিয় মানুষ গো। সুমিত্রা আমার দিকে তাকিয়ে বলল, প্রিয়াঙ্কা, তুই খুবই ভাগ্যবতী। এমন ছেলে পেয়েছিস গো। আমি শুধু হাসলাম। সুমিত্রা জানে না আসল সত্য। দুপুরে আমরা স্থানীয় একটা পার্কে গেলাম। রোহিত আমার হাত ধরে হাঁটছিল। মানুষ ভাবছিল আমরা মাছেলে। কেউ সন্দেহ করছিল না। একটা বেঞ্চে বসে রোহিত বলল, মা, আমার মনে হচ্ছে আমরা নতুন জীবন শুরু করেছি গিয়ে। আমি বললাম, রোহিত, আমাদের পরিবারের কথা ভাব। তোর বাবা, কৃষ্ণাগু। রোহিত বলল, মা, আমি সবার কথা ভাবি। কিন্তু আমাদের খুশি থাকার অধিকার নেই? আমি চুপ করে রইলাম। রোহিতের কথায় যুক্তি আছে। সন্ধ্যায় আমরা স্থানীয় একটা মেলায় গেলাম। রোহিত আমার জন্য চুড়ি কিনল, ফুল কিনল। মানুষ ভাবছিল সে আমার প্রেমিক। মেলা থেকে ফেরার পথে রোহিত বলল, মা, আজ আমি খুবই খুশি। মনে হচ্ছে আমরা নতুন দম্পতি গু। আমার গাল লাল হয়ে গেল। রোহিত, এসব কথা বলিস না গি। রোহিত হাসল। কেন মা? সত্য কথা বলছি তো।
রাতে সুমিত্রার বাড়িতে ফিরে খাওয়া দাওয়া সেরে আমরা রুমে গেলাম। আজ রোহিত আরও সাহসী। মা, আমি কি তোমার মাথায় তেল দিতে পারি? রোহিত জিজ্ঞেস করল। আমি রাজি হয়ে গেলাম। রোহিত আমার মাথায় তেল দিতে শুরু করল। তার স্পর্শে আমার শরীর কাঁপছিল। মা, তোমার চুল খুবই সুন্দর কি? রোহিত বলল। আমি চোখ বন্ধ করে উপভোগ করলাম। এত ভালোবাসার স্পর্শ অনেক দিন পর পাচ্ছি। রোহিত, তুই আমাকে এতটা ভালোবাসিস কেন? আমি জিজ্ঞেস করলাম। রোহিত বলল, মা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। তোমার বিনা আমার জীবন অর্থহীন গু। আমি চোখ খুলে তার দিকে তাকালাম। তার চোখে এমন ভালোবাসা যেটা দেখে আমার মন গলে গেল। রোহিত, আমিও তোকে ভালোবাসি। আমি অবশেষে স্বীকার করলাম। রোহিত আনন্দে আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। এভাবে আমরা পার্বতীপুরে 5 দিন কাটালাম। প্রতিদিন আমাদের সম্পর্ক আরও গভীর হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি রোহিতকে শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবেও ভালোবাসতে শুরু করেছি। ফেরার দিন সুমিত্রা বলল, প্রিয়াঙ্কা, দেখছি তুই আর রোহিত খুবই খুশি। এই ভ্রমণ তোদের দুজনের জন্যই ভালো হয়েছে কি? আমি হাসলাম। সুমিত্রা জানে না এই ভ্রমণ আমাদের জীবন কতটা বদলে দিয়েছে। ট্রেনে ফেরার সময় রোহিত আমার কানে কানে বলল, মা, আমাদের এই সুন্দর সময়ের কথা আমি কখনো ভুলব না গু। আমিও মনে মনে একমত। এই 5 দিন আমার জীবনের সবচেয়ে সুখের দিন। ঢাকায় ফিরে এসে দেখি রাজেশ আর কৃষ্ণা আমাদের জন্য অপেক্ষা করছে। কৃষ্ণা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। মা, তোমার খুব মিস করেছি গু। রাজেশ বলল, কেমন ছিল ভ্রমণ? আমি বললাম, খুবই ভালো। রোহিত খুব খুশি গু। রাজেশ রোহিতের দিকে তাকিয়ে বলল, তুই মনে হয় অনেক এনজয় করেছিস গু। রোহিত লজ্জা পেয়ে বলল, হ্যাঁ বাবা, মায়ের সাথে ঘুরতে খুবই ভালো লেগেছে ইউ। রাতে রোহিত আমার ঘরে এসে বলল, মা, এখন কি করব? বাড়িতে তো আর আগের মতো থাকতে পারব না গি। আমি বললাম, রোহিত, আমাদের সাবধান থাকতে হবে। কেউ যেন সন্দেহ করতে না পারে গুই। রোহিত মাথা নাড়ল। ঠিক বলেছ মা। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারব না গি। আমি তার গাল ছুঁয়ে বললাম, আমিও তোকে ছাড়া থাকতে পারব না। কিন্তু আমাদের ধৈর্য রাখতে হবে গে। পরের কয়েকদিন আমরা খুবই সাবধানে চলাফেরা করলাম। দিনের বেলা স্বাভাবিক মাছেলের মতো আচরণ, রাতে চুপি চুপি একসাথে সময় কাটানো। কিন্তু একদিন বিপদ হল। রাজেশ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসে দেখল রোহিত আমার কোলে মাথা রেখে শুয়ে আছে আর আমি তার মাথায় হাত বুলাচ্ছি। রাজেশ অবাক হয়ে বলল, এ কি হচ্ছে? আমি তাড়াতাড়ি বললাম, রোহিতের মাথা ব্যথা। তাই আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি গু। রাজেশ সন্দেহের চোখে তাকাল। রোহিত, তোর মাথা ব্যথা? রোহিত উঠে বসে বলল, হ্যাঁ বাবা, খুব ব্যথা করছিল উ। রাজেশ আর কিছু বলল না, কিন্তু আমি বুঝলাম সে সন্দেহ করছে। সেদিন রাতে রাজেশ আমাকে জিজ্ঞেস করল, প্রিয়াঙ্কা, রোহিতের সাথে তোর আচরণ আজকাল একটু অদ্ভুত লাগছে গু। আমি ঘাবড়ে গেলাম। কি রকম অদ্ভুত? রাজেশ বলল, মনে হচ্ছে তোরা দুজনে খুবই কাছাকাছি হয়ে গেছ। এটা কি স্বাভাবিক? আমি বুকে সাহস করে বললাম, রাজেশ, রোহিত আমার ছেলে। তার যত্ন নেওয়া আমার দায়িত্ব। এতে অস্বাভাবিক কি? রাজেশ একটু ভাবল, তারপর বলল, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি হয়তো অকারণে সন্দেহ করছি গু। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু পরের দিন আরও বড় বিপদ। কৃষ্ণা আমাকে বলল, মা, রোহিত দাদা কি তোমাকে ভালোবাসে? আমি চমকে গেলাম। মানে? কৃষ্ণা বলল, আমি দেখছি দাদা তোমাকে যেভাবে দেখে সেটা একটু আলাদা। যেন সে তোমাকে একজন মেয়ে হিসেবে দেখে গিয়ে। আমি তাড়াতাড়ি বললাম, কৃষ্ণা, এসব কি বলছিস? রোহিত আমার ছেলে গিয়ে। কৃষ্ণা বলল, মা, আমি ছোট কিন্তু বুঝি। দাদার চোখে তোমার জন্য যে আকর্ষণ সেটা মায়ের প্রতি ছেলের আকর্ষণ নয় গিয়ে। আমার হাত পা কাঁপতে শুরু করল। কৃষ্ণা এত কিছু বুঝে ফেলেছে? কৃষ্ণা, তুই এসব ভুল ভাবছিস। এমন কথা আর বলিস না গিয়ে, আমি কঠোর স্বরে বললাম। কৃষ্ণা চুপ করে গেল, কিন্তু আমি বুঝলাম সে সন্দেহ করছে। সেদিন সন্ধ্যায় রোহিতকে ডেকে এই কথা বললাম। রোহিত চিন্তিত হয়ে বলল, মা, তাহলে কি করব? আমি বললাম, রোহিত, আমাদের হয়তো কিছুদিন দূরত্ব বজায় রাখতে হবে উ। রোহিত দুঃখিত মুখে বলল, কিন্তু মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারব না গি। আমি তার হাত ধরে বললাম, আমিও পারব না। কিন্তু আমাদের সবার ভালোর জন্য এটা দরকার উ। পরের কয়েকদিন আমরা দূরত্ব বজায় রাখলাম।
রোহিত বেশিরভাগ সময় তার বন্ধুদের সাথে কাটাত। আমি ঘরের কাজে ব্যস্ত থাকতাম। কিন্তু একদিন রাতে রোহিত আমার ঘরে এলো। তার চোখে পানি। মা, আমি আর পারছি না। তোমার থেকে দূরে থাকা আমার জন্য অসহ্য। আমিও কাঁদতে শুরু করলাম। রোহিত, আমিও পারছি না। কিন্তু আমরা কি করব? রোহিত আমাকে জড়িয়ে ধরল। মা, আমার একটা পরিকল্পনা আছে কি? আমি জিজ্ঞেস করলাম, কি পরিকল্পনা? রোহিত বলল, আমি আমার বন্ধু রাহুলের সাথে কথা বলেছি। সে বলেছে তার এক মামার কাছে পাহাড়পুরে একটা ছোট বাড়ি আছে। আমরা সেখানে গিয়ে থাকতে পারি। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আমাদের পরিবার? রোহিত বলল, মা, আমরা বলবো আমি চাকরি খুঁজতে পাহাড়পুর যাচ্ছি আর তুমি আমার সাথে যাচ্ছ যত্ন নিতে। আমি ভাবলাম, এই পরিকল্পনা হয়তো কাজ করতে পারে। কিন্তু রোহিত, রাজেশ রাজি হবে? আমি জিজ্ঞেস করলাম। রোহিত বলল, আমি ব্যাপারটা এমনভাবে বলবো যে বাবা রাজি হয়ে যাবে। পরের দিন রোহিত রাজেশকে বলল, বাবা, আমি পাহাড়পুরে একটা চাকরির সুযোগ পেয়েছি। কয়েক মাসের জন্য যেতে হবে। রাজেশ খুশি হয়ে বলল, চমৎকার। চাকরিটা কি ধরনের? রোহিত বলল, একটা কোম্পানির মার্কেটিং বিভাগে। রাহুলের মামা সেখানে আছেন। তিনি বলেছেন। রাজেশ বলল, ভালো কথা। কবে যাবি? রোহিত বলল, পরের সপ্তাহে। কিন্তু আমার একটা সমস্যা আছে। রাজেশ জিজ্ঞেস করল, কি সমস্যা? রোহিত বলল, আমি একা থাকতে পারব না। মায়ের খুব দরকার। তিনি কি আমার সাথে যেতে পারেন? রাজেশ ভাবল। তারপর বলল, হ্যাঁ, যেতে পারে। প্রিয়াঙ্কারও একটু চেঞ্জ দরকার। আমি অভিনয় করে বললাম, কিন্তু রাজেশ, তোমাদের কি হবে? রাজেশ বলল, আমরা ঠিক থাকব। তুই রোহিতের সাথে যা। ছেলেটার চাকরির শুরুতে মায়ের সাহায্য দরকার। আমি খুশিতে মন ভরে গেল, কিন্তু মুখে দুশ্চিন্তার ভান করলাম। এভাবে আমাদের পরিকল্পনা সফল হল। পরের সপ্তাহে আমরা পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা হলাম। পাহাড়পুর পৌঁছে দেখি সত্যিই একটা সুন্দর জায়গা। রাহুলের মামা আমাদের স্বাগত জানালেন। ছোট একটা বাড়ি, কিন্তু খুবই আরামদায়ক। তোমরা এখানে স্বাধীনভাবে থাকতে পারবে, কি মামা বললেন। রোহিত আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আমিও বুঝলাম এখানে আমাদের কেউ বিরক্ত করবে না। রাতে যখন আমরা একা হলাম, রোহিত আমাকে জড়িয়ে ধরে বলল, মা, এখন আমরা সত্যিই স্বাধীন। আমি তার বুকে মুখ লুকিয়ে বললাম, হ্যাঁ রোহিত, এখন আর কোনো ভয় নেই। এভাবে আমাদের নতুন জীবন শুরু হলো পাহাড়পুরে। প্রতিদিন আমরা একসাথে ঘুরতাম, একসাথে রান্না করতাম, একসাথে সময় কাটাতাম। কিন্তু একদিন রাহুলের মামা আমাদের বাড়িতে এসে একটা চমকপ্রদ কথা বললেন। রোহিত, প্রিয়াঙ্কা, তোমাদের কিছু বলার আছে? আমরা দুজনে চিন্তিত হয়ে তার দিকে তাকালাম। মামা বললেন, আমি তোমাদের সত্যিকারের সম্পর্ক বুঝতে পেরেছি। আমাদের রক্ত শুকিয়ে গেল। আমরা ধরা পড়ে গেছি। মামা হেসে বললেন, ভয় পেও না। আমি তোমাদের বিচার করতে আসিনি, বরং তোমাদের সাহায্য করতে এসেছি। আমরা অবাক হয়ে তাকালাম। মামা বললেন, আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো। এতে কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের একটা স্থায়ী সমাধান দরকার। রোহিত জিজ্ঞেস করল, কি সমাধান? মামা বললেন, আমার এক বন্ধু আছে। সে এমন কেস নিয়ে কাজ করে। তিনি তোমাদের সাহায্য করতে পারবেন। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের সাহায্য? মামা বললেন, তোমরা চাইলে আইনগতভাবে এই সম্পর্ক স্বীকৃতি পেতে পারো। অবশ্য সেটা এদেশে সম্ভব নয়, কিন্তু বিদেশে সম্ভব। রোহিত আগ্রহী হয়ে বলল, বিদেশে? মামা বললেন, হ্যাঁ, কিছু দেশে এমন সম্পর্ক আইনগত। তোমরা চাইলে সেখানে গিয়ে নতুন জীবন শুরু করতে পারো। আমরা দুজনে একে অপরের দিকে তাকালাম। এটা কি সত্যি সম্ভব? মামা বললেন, তবে এর জন্য তোমাদের সব ছেড়ে ছুড়ে যেতে হবে। পরিবার, বন্ধুবান্ধব, সব। আমি চিন্তায় পড়ে গেলাম। রাজেশ, কৃষ্ণা, তাদের ছেড়ে যেতে পারব? রোহিত আমার হাত ধরে বলল, মা, তুমি কি চাও? আমি অনেক ভেবে বললাম, রোহিত, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি কৃষ্ণাকে ছেড়ে যেতে পারব না। রোহিত মুখ নামিয়ে ফেল। মামা বললেন, তাহলে অন্য উপায় আছে। তোমরা এখানেই থাকতে পারো, গোপনে। আমি তোমাদের সাহায্য করব। আমরা সেই সিদ্ধান্ত নিলাম, পাহাড়পুরেই থেকে যাওয়ার। কিন্তু 1 মাস পর আমাদের কাছে ঢাকা থেকে খবর এলো, রাজেশ অসুস্থ।
হার্ট অ্যাটাক হয়েছে। আমি সাথে সাথে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রোহিত বলল সেও যাবে। ঢাকা পৌঁছে হাসপাতালে গিয়ে দেখি রাজেশ বিছানায় শুয়ে আছে। কৃষ্ণা কাঁদছে। কৃষ্ণা আমাকে দেখে জড়িয়ে ধরল। মা, তুমি ফিরে এসেছ। বাবার খুব খারাপ অবস্থা গিয়ে। আমি রাজেশের পাশে বসলাম। তার চোখে পানি। প্রিয়াঙ্কা, আমি ভাবছিলাম তোমাকে আর দেখতে পাব না, রাজেশ দুর্বল গলায় বলল। আমার মনে অপরাধবোধ জেগে উঠল। আমি কি করেছি? আমার স্বামী মৃত্যুর সাথে লড়াই করছে আর আমি। রাজেশ, আমি এখন তোমার কাছেই থাকব। আমি তার হাত ধরে বললাম। রাজেশ মুচকি হাসল। জানতাম তুমি ফিরে আসবে গু। ডাক্তার বললেন রাজেশের অবস্থা গুরুতর। তাকে কয়েক মাস বিশ্রাম নিতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম ঢাকাতেই থেকে যাওয়ার। রোহিত বলল সেও থাকবে। এভাবে আমরা আবার পারিবারিক জীবনে ফিরে এলাম। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। আমি রাজেশের দেখভাল করতাম দিনরাত। রোহিত সাহায্য করত। একদিন রাতে রাজেশ আমাকে ডেকে বলল, প্রিয়াঙ্কা, আমি জানি আমার বেশিদিন নেই গু। আমি বললাম, এসব কি বলছ? তুমি ঠিক হয়ে যাবে গু। রাজেশ বলল, না, আমি জানি। কিন্তু আমার একটা কথা আছে গি। আমি কান পেতে রইলাম। রাজেশ বলল, আমি রোহিত।